নিচের কোনটি উপসর্গযোগে গঠিত নয়? 20 নম্বর। নিমরাজি, নিমতিতা, স্বাগত, হররোজ। কি হবে অ্যান্সার? নিচের কোন বানানটা ভুল? 21 শামসুর রহমান, মানিক বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন, ফররুক আহমদ। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটা? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বাংলার হায়ার ম্যাথ পড়ব। সারা জীবন তো দেখছেন হচ্ছে ম্যাথ টিচাররা নেয়, আজকে বাংলা টিচার ম্যাথ নিবে। সন্ধিটা হচ্ছে একটা বাংলার হায়ার ম্যাথের মতো, আমরা ওইভাবেই পড়বো আর কি। জি, নীলাচল এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্বিতীয় আরেকটা কোশ্চেন, কারাগার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? পাঠাগার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এইটা আপনারা কেউই ভুল করবেন না, আমি জানি। দেখেন, আমি সিম্পল 3টা কোশ্চেন জিজ্ঞেস করছি, তো এই 3টা কোশ্চেনের মধ্যে আপনাদেরকে যদি সন্ধি করি, মনে করেন আমি এটা সন্ধি বিচ্ছেদ করলাম, বুঝে নেন আগে কি বলতে চাচ্ছি। আমি মনে করেন লিখলাম পাঠ যোগ আগার, এইটা লিখলাম, আবার লিখলাম পাঠা যোগ আগার। এখন দেখেন তো সন্ধির নিয়ম অনুসারে দুইটাই রাইট। কিভাবে? আমরা জানি অ প্লাস আ যদি হয় তাহলেও কি হয়, স্বরে আ হয়। আবার আ প্লাস আ যদি হয় তাহলে কি হয়, স্বরে আ হয়। আচ্ছা, যেমন দেখেন আমরা যদি অ প্লাস আ দিয়ে যদি ধরি, বা অ প্লাস অ দিয়ে, নর যোগ অধম, নরের রর মধ্যে একটা অ আছে, অধমের মধ্যে অ আছে, দুই অ মিলে আ হইছে, নিয়ম ঠিক আছে। আবার দেখেন আ যোগ আ, যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যার মধ্যেও আ আছে, আলয়ের মধ্যেও আ আছে। এখন আপনারা বলেন পাঠাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা কোনটা ঠিক হবে? পাঠ যোগ আগার নাকি পাঠা যোগ আগার? কোনটা হবে রাইট বলেন তো? আপনারা সবাই এটা জানেন যে পাঠাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা হবে হচ্ছে পাঠ যোগ আগার। কেন ভাই পাঠ যোগ আগার কেন হবে? কারণ অর্থ মিলতে হবে। তাহলে সন্ধির ক্ষেত্রে আমার একটা বড় বিষয় হচ্ছে অর্থ দিকটা দেখতে হবে। অর্থ যদি না মিলে, আমি যদি কেবল ধ্বনিগত মিল দিই, তাহলে সেটা সন্ধি হবে না। এইবার আপনাদেরকে যে ডসটা দিছি, আপনারা অনেকে লিখছেন নীল যোগ আঁচল, কিন্তু এইটা মনে হয় ভুল। এইটা হবে নীল যোগ অচল। কেন? আপনারা জানেন অচল শব্দের অর্থ হচ্ছে পর্বত। নীলাচল শাড়ির আঁচলের সাথে নীলাচলের কোনো সম্পর্ক নাই। কারাগার, এইটা নিয়েও আপনাদের কোশ্চেন থাকতে পারে, ঠিক না? কারাগার। এখন দেখেন আমি দিতে পারি ইচ্ছা করলে কার যোগ আগার, এইটাও দিতে পারি কার যোগ আগার, আবার আমি কারা যোগ আগার এইটাও দিতে পারি। এখন কোনটা হবে ভাই? সন্ধির নিয়মে তো দুইটাই রাইট, দ্বিতীয়টা হবে। কেন দ্বিতীয়টা হবে ভাই? কারা মানে হচ্ছে অপরাধী, কারাগারের মধ্যে অপরাধীরা থাকে কিনা এইটা মিলছে আমাদের, ঠিক না? কিন্তু দেখেন তো এই কার শব্দের অর্থ কাজ, যেমন আমরা বলি না তুমি কি বেকার আছো কিনা, তার মানে দেখেন সন্ধির ক্ষেত্রে আমাদের ধ্বনির সাথে ধ্বনির মিললেই হবে না, আমাদের অর্থের দিকটা ফোকাস করতে হবে কিনা। আমাদের ধ্বনির সাথে ধ্বনির মিলন হলেই হবে না, আমাদেরকে কি রাখতে হবে, অর্থের দিকটা আমাকে ফোকাস থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? এবার এই সিম্পল বিষয়টার উপর আরেকটা ঝামেলা করি আপনাদেরকে। আমি মনে করেন একটা সন্ধি বিচ্ছেদ লিখলাম, খণ্ড তো দিয়েও হইতে পারে, ত দিয়েও হইতে পারে, আবার দ দিয়েও হইতে পারে, কিছুই আমরা বুঝিনি। মনে করেন একটা শব্দ লিখলাম উত যোগ মেষ, এটাকে আমি লিখলাম উন্মেষ, মানলাম সন্ধি বিচ্ছেদটা ঠিক আছে, উন্মেষ। অথবা আমি লিখলাম উত যোগ মেষ, এটাও আমি লিখলাম উন্মেষ। আচ্ছা, আরেকটা লিখলাম দেখেন বদ যোগ জাত, লিখলাম বদজাত। অথবা আমি লিখলাম বত যোগ জাত, বদজাত। আরেকটা নাত যোগ জামাই, এটাকে আমি লিখলাম নাত জামাই। সবগুলো তো সেম রকম লাগে, হ্যাঁ সেম। এগুলোর মধ্যে কোনটা রাইট হবে? দেখেন এটা হচ্ছে খণ্ডত ত দ প্যাচ লাগে এই জিনিসটা, যে ভাই আমি কোন শব্দের মধ্যে খণ্ডত দিব, কোন শব্দের মধ্যে ত দিব, আর কোন শব্দের মধ্যে দ দিব। ছোট্ট একটা ট্রিক্স শিখাই দিছি, ওই ট্রিক্স অনুসারে আপনারা বের করবেন। ট্রিক্সটা হচ্ছে ভাই সন্ধির ক্ষেত্রে আমাকে কি কি হইতে পারে, সন্ধির ক্ষেত্রে আমাকে দেখতে হইতে পারে দুইটাই অর্থবোধক শব্দ হইতে পারে, অথবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দ, অথবা অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়। এগুলা জিনিসটা কি একটু পরে বলবো।
আপনারা তো উপসর্গ পড়ছেন ঠিক না? খণ্ডত দিয়ে আমাদের উপসর্গটা নাকি ত দিয়ে উপসর্গটা থাকে আমাদের বলেন তো? আমাদের উপসর্গগুলো ছিল হচ্ছে খণ্ডত দিয়ে। তাহলে আমাদের এইটা রাইট হবে, এইটা ভুল। আমি যদি খণ্ডতর জায়গায় ত দিয়ে লিখি তাহলে সেটা ভুল। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন বদ যোগ জাত, বদ যোগ জাত। বলেন, ফার্সি একটা উপসর্গ আছে কিন্তু বদ। এই বদ শব্দটা কি দ দিয়ে না ত দিয়ে বলেন তো? আমরা বলি না বদের বদ। বদ শব্দটা আসলে দ দিয়ে, এই জন্য আমরা আসলে এখানে দ দিয়ে বলবো, ত দিয়ে বলবো না, ঠিক আছে? আমার অর্থ মিলাইতে হবে অথবা উপসর্গের দিকটা দেখতে হবে। আচ্ছা, এবার দেখেন নাত বানানটা আমি খণ্ডত দিয়েও দিলাম আবার ত দিয়েও দিলাম। এখন কোনটা হবে রাইট বলেন? নাত, নাতিন, নাতিন জামাই তো নাত জামাই বলে ঠিক না? এই যে নাত, নাতি নাতনিন যে আমরা বলি, এটা কি খণ্ডত দিয়ে বলি না আমরা ত দিয়ে বলি বলেন? ত দিয়ে না? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে? এইটা। এতক্ষণ যে কথাগুলো বললাম এটার কথাটা হচ্ছে, মূল কথাটা আপনারা খাতায় লিখতে পারেন, সেটা হচ্ছে যে ধ্বনিগত মিল হইলেই কেবল সন্ধি হবে না, আমাকে অবশ্যই অর্থের দিকটা খেয়াল করতে হবে। অর্থ মিললেই তখন আমি সন্ধির দিকটা দেখব। অর্থ যদি না মিলে তাহলে আমি সেটা কি করব না, সন্ধির দিকে দেখব না। এতটুকু কি বুঝতে পারছেন আমার কথাটা? এবার আমরা মেইন পড়ায় চলে যাই। মেইন পড়ায় যাওয়ার আগে একটু বুঝে নেই সন্ধি কত প্রকার। সন্ধি দুই প্রকার। প্রথমত সেটা হচ্ছে যে বাংলা সন্ধি হইতে পারে, বাংলা সন্ধি অথবা তৎসম সন্ধি। আমাদের মেইন ফোকাস হচ্ছে তৎসম সন্ধির উপরে, বাংলা সন্ধির উপর আমাদের এত ফোকাস নাই। এখন তৎসম সন্ধিটা আবার তিন প্রকার সন্ধি। দেখেন, স্বরসন্ধি। স্বরসন্ধি কিভাবে হবে ভাই? দুইটাই স্বরধ্বনি হবে। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি তিনটা ভাবে হইতে পারে। দেখেন, ব্যঞ্জন প্লাস স্বর অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন অথবা স্বর প্লাস ব্যঞ্জন। দেখছেন তিনটা ভাবে, ম্যাথের মধ্যে আপনারা পড়ছেন না ওইভাবে, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন আর কি স্বর প্লাস ব্যঞ্জন। এবার দেখেন বিসর্গ সন্ধি দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে বিসর্গ প্লাস স্বর অথবা বিসর্গ প্লাস ব্যঞ্জন। তৎসম সন্ধি তিন প্রকার: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বর সন্ধি একভাবেই হবে। আমরা বুঝতে পারবো যে কিভাবে কোনটা স্বর সন্ধি হয়েছে কোনটা ব্যঞ্জন সন্ধি হয়েছে ক্লাসের শেষে বুঝতে পারবো, এখন না। ব্যঞ্জন সন্ধি তিন প্রকার আর বিসর্গ সন্ধি দুই প্রকার। এখন দেখেন একটু আগে যে আমরা যে কথাগুলো বলতেছিলাম সেটা দেখেন, আপনারা যদি পরীক্ষায় আসে তখন এইটা লিখবেন। এইটা আমাদের এইটা লেখার দরকার নেই, জাস্ট এইটা লিখবেন। সন্ধি দুইটা ক্ষেত্রে হয়, বুঝানেন। দুইটা অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে সন্ধি হইতে পারে। তিনটা ক্ষেত্রে হয় আর কি, যাই হোক দুইটা বা তিনটা ক্ষেত্র। অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে, যেমন দেখেন হিমালয়, হিম অর্থ আছে কিনা বলেন তো? বরফ না, হিমাচল। আর অচল শব্দের অর্থ পর্বত। দেখছেন দুইটারই অর্থ আছে, এটার মধ্যে একটা ধ্বনিগত মাধুর্য আপনি সম্পাদন করতে পারবেন। উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মধ্যে কি হইতে পারে? সন্ধি হইতে পারে। যেমন দেখেন বি, বি একটা উপসর্গ কিনা দেখেন তো? আশু বিরি উপসর্গ মানে বুঝেন? উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। ইংরেজিতে পড়ছেন মনে আছে? প্রিফিক্স। এই যে বি একটা উপসর্গ, ছেদ, ছেদের একটা অর্থ আছে কিনা? আছে। এই জন্য দেখেন এখান থেকে আমরা কি বলতেছি? বিচ্ছেদ। আবার দেখেন অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়। প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স। ইংরেজিতে আপনারা সাফিক্স পড়ছেন না? যেমন উইকনেস, উইক প্লাস নেস, নেস একটা সাফিক্স না? এই টাইপের। যেমন দেখেন মিতা, মিতা শব্দের কিন্তু একটা অর্থ আছে, তো আলী শব্দের কিন্তু কোনো অর্থ এখানে নাই। এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। সরেয় সরেয়া ক, ক থেকে ম পর্যন্ত পারেন তো নাকি? ক থেকে ম, ক থেকে ম পর্যন্ত পারলে আপনাদের জন্য সন্ধি একেবারে ইজি। তো যেহেতু আমরা ধারণা করতেছি আপনাদের ক থেকে ম পর্যন্ত জানা আছে, সন্ধি আপনারা পেরে গেছেন, এটা চিন্তার কোনো কারণ নেই। আসেন প্রথমেই আমরা ব্যঞ্জন সন্ধি দিয়ে আমরা অ্যাপ্লাই করব। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির রুলসগুলো একটু আমরা ভিন্নভাবে উপস্থাপন করছি। যেমন দেখেন 3 = 1 অথবা 1 = 3, কিছুই আমরা বুঝি নেই যে ভাই 1 = 3 মানে কি আর 3 = 1 মানে কি। আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এই জিনিসটার মধ্যে, এই চারটার মধ্যে থার্ড বর্ণ কোনটা দেখেন তো? এইটা হচ্ছে বর্গীয় প্রথম বর্ণ আর এইটা হলো কি বর্গীয় তৃতীয় বর্ণ, ঠিক আছে? এখন আমরা একটা রুলস বুঝাচ্ছি, দেখেন রুলসটা। সেটা হচ্ছে দেখেন সন্ধিবদ্ধ শব্দে 3 = 1, এটার মিনিংটা কি? মনে করেন আমি লিখলাম 3 = 1, 3 = 1। এটার মানে হচ্ছে সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদে বর্গীয় প্রথম বর্ণ হবে। আমরা বুঝতে পারিনি।
আমি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা শব্দ লিখলাম উদ্ভাস। উদ্ভাস শব্দের মধ্যে কোনো বর্গীয় তৃতীয় বর্ণ আছে কিনা? এখানে আমরা দেখতেছি দটা হচ্ছে বর্গীয় তৃতীয় বর্ণ, ঠিক না? এই দেখেন তো দ এ সিরিয়ালে আছে কিনা? আছে। তো দেখেন আমরা রুলসটা কি বলতেছি, সন্ধিবদ্ধ শব্দে যদি বর্গীয় তৃতীয় বর্ণ থাকে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম বর্ণ নিয়ে আসব। এখন ভাই এখানে প্রথম বর্ণ কোনটা? এখানে প্রথম বর্ণ আছে ত আছে, আবার আমরা দিতে পারি খণ্ড ত আছে। এখন আমাদের মধ্যে একটা কনফিউশন লাগবে কিনা বলেন তো, যে আমরা ত দিব না খণ্ড তো? আমাদেরকে এখানে দিতে হবে খণ্ডত। কেন খণ্ডত দিতে হবে? কেন আমরা কি বলছিলাম, উপসর্গটা যেভাবে থাকবে আমাকে সেভাবেই দিতে হবে, ঠিক না? উপসর্গটা যদি ত দিয়ে থাকে আমাদেরকে ত দিয়ে লিখতে হবে, উপসর্গ যদি খণ্ডত দিয়ে থাকে আমাকে খণ্ডত দিয়ে লিখতে হবে। যেমন দেখেন লিখলাম যাজক। আচ্ছা, এই যাজক শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হইতে পারে? যাজক, দেখি আমাদের 3 = 1 রুলসে মিলে কিনা এটা বলেন তো। বর্গীয় জ ক নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ কিনা দেখেন তো। আমরা দেখতে পাচ্ছি বর্গীয় জটা কিন্তু 3 নম্বর বর্ণ, ঠিক না? এই দেখেন বর্গীয় জ, এটা কিন্তু 3 নম্বর বর্ণতে আছে। তাহলে আমরা কি করব, সন্ধিবদ্ধ শব্দে যদি বর্গীয় তৃতীয় বর্ণ থাকে, সন্ধি বিচ্ছেদের মধ্যে আমরা কি করব, 1 নম্বর বর্ণ নিয়ে আসব। তাহলে এখানে কি চ নিয়ে আসবো। চ নিয়ে আসলে এটা কেমন হবে বলেন তো? যাচ যোগ অক। এই যাচ পানি চেয়ে চেয়ে নেওয়া। আগের দিনের যারা যাজক ছিল বা ধর্মগুরু টাইপের যারা ছিল, তারা মানুষের বাড়িতে বাড়িতে চেয়ে চেয়ে খাইতো কিন্তু। এখনো আপনারা যদি কি জানি বলে ঠাকুরমার ঝুলি, এই কার্টুনগুলো যদি দেখেন দেখবেন একটা চরিত্র থাকে কিন্তু এরকম, যে ব্রাহ্মণ তারা চেয়ে চেয়ে খাইতো আর কি, তাদের ইনকাম করার কোনো নিয়ম ছিল না আর কি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা আরো দেখি আমরা বাগাড়ম্বর। দেখি এটা করেন তো দেখি, বাগাড়ম্বর। দেখেন তো 3 = 1 এর রুলসে মিলে কিনা এটা? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেখেন তো 3 = 1 এ বাগ যোগ আড়ম্বর। হ্যাঁ, অপশনে বুঝালেন, যদি আমাদের অপশনের মধ্যে হসন্ত থাকে এবং হসন্ত ছাড়া থাকে অবশ্যই আমরা হসন্তটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? হসন্তটা অ্যাপ্লাই করব। আর হসন্ত হয় কোথায়? যেখানে স্বরধ্বনির উচ্চারণ হয় না, যেখানে স্বরধ্বনির উচ্চারণ হয় না। যেমন দেখেন সাকিব, স্বর মধ্যে আকার আছে, কর মধ্যে রস্যি আছে, বর মধ্যে এসে আমি থেমে যাচ্ছি, এই জায়গাটায় হসন্ত হবে, সাকিব বর নিচে। সেম বাক আড়ম্বর, বাক এখানে থেমে যাচ্ছি, কর নিচে হসন্ত হবে, আড়ম্বরের মধ্যে আর কোনো হসন্ত হবে না, রর মধ্যেই হবে। আচ্ছা এবার আমরা দেখেন স্লাইডটা দেখি। স্লাইডের মধ্যে আমরা তুলে ধরছিলাম হচ্ছে দেখেন ব্যঞ্জন সন্ধির কিছু মেজর রুলস তুলে ধরছি। দেখেন আপনারা 3 = 1 আর 1 = 3 এটা বুঝছেন তো? 1 = 3 এখনো দেখাইনি, পরে বুঝাবো। আচ্ছা, তো ব্যঞ্জন ব্যঞ্জনে কিছু রুলস তুলে ধরলাম, আর স্বরব্যঞ্জনের কিছু রুলস আছে। আচ্ছা মেজর রুলস দেখেন, আমাদের মেজর রুলস হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেজর রুলস, মনে রাখেন। হ্যাঁ, 3 = 1, 0, 5 এগুলা কি আমরা একটু পরে আলোচনা করবো, এটা থাকুক। আচ্ছা আমাকে একটু বলেন তো স্যার সন্ধি হয় কোথায়? অর্থবোধক শব্দের ধ্বনির মিলন হইতে পারে, উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের ধ্বনির মিলন হইতে পারে, অথবা অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়ের ধ্বনির মিলন হইতে পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের মেইন কথা, কিন্তু এইটাই বারবার আমি ফোকাস করব। ওকে আমরা শুরু করি এবার। দেখেন দেখেন এই যে ক খ গ ঘ এগুলো আমরা দিয়ে দিলাম, ক খ গ ঘ। আচ্ছা এখন যদি আপনাকে প্রশ্ন করি আমি, যেমন ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ষড়ঋতু এটা কোন রুলসে আমাদের পড়বে দেখেন তো? 3 = 1 এর রুলসে পড়বে না। কারণ দেখেন এই যে দেখেন আমরা এখানে লিখছি ডয় শূন্য র আর ড দুইটা কিন্তু সেম, ডয় শূন্য র আর ড দুইটা কিন্তু সেম। এই জন্য ষড়ঋতু সন্ধি বিচ্ছেদটা কি হবে? ষড়ঋতু সন্ধি বিচ্ছেদটা হবে শর্ট যোগ ঋতু। হ্যাঁ, শর্ট যোগ ঋতু। আসেন, এটা তো মুখস্থ আছে আপনাদের, কোনো সমস্যা নাই। এবার আমরা রুলসে চলে যাই। আসেন 3 = 1 ফার্স্ট রুলস দেখছেন? 3 = 1 সন্ধিবদ্ধ শব্দে বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে প্রথম বর্ণ হবে। দেখছেন? এই দেখেন, যদি দেখেন বাগাড়ম্বর, দেখেন তো খেয়াল করুন তো, বাগাড়ম্বর শব্দের মধ্যে দেখেন তো গ বর্গীয় 3 নম্বর বর্ণ কিনা? এই জন্য 3 নম্বর বর্ণের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা 1 নম্বর বর্ণ নিয়ে আসছি, ঠিক আছে? সেম দেখেন সদানন্দ, দ 3 নম্বর বর্ণ কিনা? 3 নম্বর বর্ণ, রিপ্লেসমেন্ট হিসেবে আমরা খণ্ডত দিছি। কেন খণ্ডত দিছি? কারণ দেখেন তো আমরা কি সৎ বানানে খণ্ডত দিয়ে লিখি, নাকি সৎ বানানে আমরা ত দিয়ে লিখি বলেন তো? কি বুঝতে পারছেন? সেম দেখেন তদবধি, দেখেন তো এই দেখেন দ বর্গীয় তৃতীয় বর্ণ, শেষ শেষ তৎ একটা কি বলে এটাকে, প্রোনাউন তৎ, তৎ দ না কিন্তু তৎ, ঠিক আছে? খণ্ডত দিয়ে।
সুবন্ত ব আছে পতে রিপ্লেস করছি। ষড়ানন দেখেন মৃদঙ্গ দেখেন দ আছে খণ্ডততে রিপ্লেসমেন্ট করছি। যেমন মৃন্ময় সন্ধি বিচ্ছেদ করতে গেলে কিন্তু আপনারা করেন মৃত যোগ ময়। শরদিন্দু এটা কিন্তু পরীক্ষায় আসে। শরদিন্দু দেখেন খণ্ড দ আছে না দ, দটাকে আমরা খণ্ডত দিয়ে রিপ্লেস করছি। শরদিন্দু শব্দের অর্থ হচ্ছে যে শরতের চাঁদ এই টাইপের শরদিন্দু। বাগ্মি দেখছেন গ আছে গটাকে ক দিয়ে রিপ্লেস করছি। বাগদান দেখছেন গ আছে ক দিয়ে রিপ্লেস করছি। তাহলে আমার কথাটা কি বুঝতে পারছেন? 3 = 1 এর রুলসটা কি বুঝতে পারছেন আমার? এবার দেখেন কি বলতেছি আমরা, অনেক শব্দে 1 = 3। এই দেখেন তো আমরা একটা মেজর রুলসের মধ্যে 1 = 3 রাখছিলাম কিনা দেখি তো। এই দেখছেন 1 = 3, 1 = 3, ঠিক আছে। যেমন একটা উদাহরণ লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হৃৎপিণ্ড। এখন দেখেন খণ্ডত এটা বর্গীয় ক নম্বর বর্ণ, ত যে বর্ণিতে মানে ত যে বর্গীয় বর্ণ খণ্ডত সেই বর্গীয় বর্ণই হবে, মানে আমাদের সন্ধির নিয়ম অনুসারে। তাহলে হৃৎপিণ্ড সন্ধি বিচ্ছেদটা কি হবে দেখেন তো, আমরা হৃদ যোগ পিণ্ড দেখছেন খুব সহজ। সেম দেখেন আপনি বিপদ সীমা দেখবেন, এই যে ঘূর্ণিঝড় টূর্ণিঝড়ে দেখবেন বিপদ সীমা বলে, খণ্ডত না বর্গীয় তৃতীয় বর্ণ, বাস রিপ্লেস করে দিলাম বিপদ সীমা। বুঝা গেছে বিষয়টা? একবার ইজি, হ্যাঁ একবার ইজি। এই যে 1 = 3, তবে তুলনামূলকভাবে দেখেন এই যে মেজর রুলস দিয়ে কিন্তু আমি লিখে দিছি, কিন্তু কোনগুলা বেশি আসে কোনগুলা বেশি আসে ওটা লিখে দিলাম। হ্যাঁ এবার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে অনেক শব্দে 1 = 3 হইতে পারে, ঠিক আছে। যেমন দেখেন এই যে বিপদ সীমা খণ্ডত আছে, আমরা কি করব দতে রিপ্লেস করে দিব খণ্ডত, ঠিক আছে। এরপর দেখেন আপনার কি দেওয়া যায় বিপদ সংকুল দেখছেন সেম বিপদ সংকেত। এখন দেখেন একটু ঝামেলা লাগাই, খুদ পিপাসা এখানে আমি দ না দিয়ে ধ দিলাম কেন? দেখি এটা কে আনসার দিতে পারবেন? খুদ পিপাসা এটা তো মানে 1 = 3 যদি দিই তাহলে দ হবে হাঁটু ভাঙ্গা দ যেটাকে আমরা বলি, ঠিক না? ওইটা না দিয়ে আমি এটা দিলাম কেন? অর্থের জন্য। ভেরি গুড। এই তো আমরা এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের অর্থ মিলাইতে হবে, ঠিক আছে। আমাদের যে আমি জাস্ট একবার একটা স্টিক নিয়ম আমি মিলাই মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা নিয়ম বললাম যে না দ থাকলে তো হবে, এরকম বললে হবে না কিন্তু। হ্যাঁ আমি যখন আপনাদের এমসিকিউ নিব আপনাদের দেখবেন মাথা ঘুরাবে কিন্তু। 2 নম্বর রুলসটা হচ্ছে দেখেন 5 = ম। 5 = ম মানে কি দেখেন এই যে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। এই দেখেন এই যে বর্গীয় পঞ্চম বর্ণগুলো আছে না, বর্গীয় পঞ্চম বর্ণগুলো এগুলা যদি কখনো যুক্ত বর্ণ আকারে থাকে, এগুলা যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে আমরা ম দিব, জাস্ট আর কিছু না। এই যে বর্গীয় পঞ্চম বর্ণ এগুলা যদি আমাদের কখনো যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে আমাদের ম দিতে হবে, বাস এতটুকুই। এইটাই দেখেন অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ থাকলে কি হবে? ম হবে। দেখেন একটু আর ইলাবোরেটলি বলতেছি, দেখেন সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার বা নাসিক্য বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ম হবে, শেষ ইজিলি। এই দেখেন এই যে সংশয় দেখছেন অনুস্বার আছে কিনা, আমি কি করে দিলাম বাস মতে এনে দিলাম সংযোগ শয়, সম একটা উপসর্গ। শঙ্কা দেখেন তো এখানে উঁ ক না উঁ, ওইটাকে আমি মতে কনভার্ট করে দিলাম, শেষ বর্গীয় নাসিক বর্ণ। সন্নিহিত দেখছেন সম যোগ নিহিত, এটা একটু এক্সেপশনাল টাইপের, একটু মনে রাখেন এটা একটু এক্সেপশনাল টাইপের। সঞ্চয় দেখেন বর্গীয় পঞ্চম বর্ণ আমি ম দিয়ে কনভার্ট করে দিলাম, শেষ, ঝামেলার কোনো কারণ নাই। এটা হচ্ছে ভালো করে বুঝে নেন। 5 মানে আমাদের ভাষ্যমতে কি হবে বলেন তো? 5 মানে হচ্ছে দুইটাই নাসিক্য বর্ণ, ঠিক না? 5 দুইটাই নাসিক্য বর্ণ, ঠিক আছে। যদি দুইটা নাসিক্য বর্ণ যদি একসাথে থাকে, দুইটা নাসিক্য বর্ণ যদি একসাথে থাকে প্রথম 5টাকে তার 1 দিয়ে পরিবর্তন করব। আবারও বলতেছি দেখেন 5 যদি একসাথে থাকে তাহলে প্রথম যে 5 নম্বর বর্ণটাকে সেটাকে 1 দিয়ে পরিবর্তন করব। আমরা বুঝতে পারিনি, আলট্রি ল্যাবরেটরি বুঝেন। সন্ধিবদ্ধ শব্দে ভিন্ন বর্গের দুইটা নাসিক্য বর্ণ, ভাই ভিন্ন বর্গ কেন বলতেছি একটু বুঝে নেন। এই দেখেন আমি যদি এখানে ন প্লাস ন দিই তাহলে কিন্তু হবে না, আমার মনে করেন এরকম এরকম হইতে হবে বা এরকম 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 এরকম, ঠিক আছে। আমি যদি দুইটাই ম দিই তাহলে কিন্তু হবে না, কারণ এইটা ভিন্ন বর্গ না, বুঝা গেছে? বর্গ জিনিসটা কি? এই দেখেন এই যে ক থেকে উ, চ থেকে ইয়, এগুলো হচ্ছে এক একটা বর্গ।
এখন আমি যদি দুইটা উ একসাথে দিই তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, আমার যদি উ আর ম এরকম যদি হয়, বা আমি লিখলাম ম আর ন এভাবে যদি হয়, তাহলে আমি এটা ইয়া করতে পারবো। এখন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রুলসটা ছিল হচ্ছে আমাদের 5 5 ইকুয়াল টু 1 5, মানে কি দুইটা নাসিক্য বর্ণ যদি একসাথে থাকে তাহলে প্রথম নাসিক্য বর্ণটাকে চেঞ্জ করব আমরা। দেখলাম বাংময়, খেয়াল করেন তো, একটু খেয়াল করেন, বাংময় শব্দের মধ্যে দেখেন তো দুইটা নাসিক্য বর্ণ হয়েছে কিনা। কি কি নাসিক্য বর্ণগুলো আসছে দেখেন তো, উ আসছে আর ম আসছে, দুইটাই নাসিক্য বর্ণ কিনা, দুইটাই নাসিক্য বর্ণ না। এখন কোনটাকে আমরা চেঞ্জ করব, প্রথমটাকে নাকি দ্বিতীয়টাকে? অবশ্যই আমরা প্রথমটাকে চেঞ্জ করব। প্রথমটাকে আমরা ক দিয়ে, মানে প্রথমটা, কৃষ্ণ ভুল লিখছিলেন, প্রথমটাকে আমরা এক দিয়ে বলছি না, তাহলে সঠিক উত্তরটা কি হবে, বাঘ প্লাস ময়। দেখছেন, আমি বাঘ যোগ ময় দিলে হবে না, ঠিক আছে। আরেকটা দিই, যেমন দেখেন এই যে উন্মেষ, ঠিক আছে, উন্মেষ। তো দেখেন উন্মেষ শব্দের মধ্যে দেখেন ন আর ম দুইটাই নাসিক্য বর্ণ কিনা, দুইটাই নাসিক্য বর্ণ। তাহলে আমি কি করব ভাই, কোনটাকে চেঞ্জ করব, প্রথমটাকে চেঞ্জ করব। কত দিয়ে, 1 নম্বর, কি হবে দেখেন তো, উত যোগ মেষ, ইজি। আমার মৃন্ময়, তাহলে কি হবে, মৃন্ময়, মৃত যোগ ময়। আমার রুলসটা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে রুলসটা ছিল ওইটা হচ্ছে অনলি নাসিক্য বর্ণ একটা, আর এই রুলস যেটা বলতেছি এখানে নাসিক্য বর্ণ কয়টা, দুইটা একসাথে। আসলে আমরা এবার রুলস দেখি, দেখেন এই যে মৃন্ময়, দেখছেন ন আর ম দুইটাই নাসিক্য বর্ণ কিনা, দুইটাই নাসিক্য বর্ণ, এই জন্য একসাথে করে ফেলছি। বাংময় দেখছেন দুইটাই ইয়া, উন্মেষ দেখছেন দুইটাই, 5 5 1 5। আচ্ছা এবার দেখেন আমাদের অনেক পড়া হয়ে গেছে। দ্বিত্ব বর্ণ বুঝেন তো, দ্বিত্ব মানে একই বর্ণ দুইবার আসা, দ্বিত্ব বর্ণ প্রায় দুই বর্ণ। দ্বিত্ব বর্ণ থাকলে কি হইতে পারে ভাই, দ্বিত্ব বর্ণ থাকলে ত হইতে পারে অথবা দ হইতে পারে, আর যে দ্বিত্ব বর্ণের দ্বিতীয় যে অংশটা ওইটাই হবে, ঠিক আছে। দ্বিত্ব বর্ণ থাকলে ত থাকতে পারে, দ থাকতে পারে, যা আমাদের খণ্ড ত থাকতে পারে, আর দ্বিত্ব বর্ণের দ্বিতীয় অংশ। আচ্ছা একটু বুঝে নিই, মনে করেন আমি একটা শব্দ লিখলাম যে উচ্চারণ, দেখেন এই যে উচ্চারণ একটা শব্দ লিখলাম। তো দেখেন উচ্চারণ শব্দের মধ্যে চ চ এটা দুইবার উচ্চারণ করতেছি আমরা, ঠিক না, উচ্চারণ চ চ। এখন দেখেন এই টাইপের, এখন আমরা কি করব বলেন তো, প্রথমটার মধ্যে উত প্লাস চারণ, উত প্লাস চারণ। বুঝানোর নিয়মটা কি, কোন শব্দের মধ্যে যদি আমাদের দ্বিত্ব বর্ণ যদি থাকে, এই যে দেখছেন দ্বিত্ব বর্ণ যদি থাকে, দ্বিত্ব বর্ণ, এই যে দেখছেন দ্বিত্ব বর্ণ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে প্রথম অংশটাকে ত খণ্ডত বা দ দিয়ে পরিবর্তন করব প্রথম অংশটাকে, আর দ্বিতীয় অংশের মধ্যে দ্বিত্ব বর্ণের দ্বিতীয় অংশটা তুলে ধরবো, মানে দ্বিতীয় দ্বিত্ব বর্ণটা আনবো, ঠিক আছে। যেমন দেখেন বজ্জাত শব্দের মধ্যে আমরা কি করব, প্রথম জর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা, প্রথম জ এটা রিপ্লেসমেন্ট হিসাবে আমরা কি করব বলেন তো, দ আনবো, যোগ জাত। দেখেন তো কিভাবে আমরা করলাম এটা, জাত, দ্বিতীয় বর্ণের প্রথম অংশের হিসাবে আমরা দতে রিপ্লেস করলাম, আর দ্বিতীয়তে আমরা দ্বিতীয় দটায় বসায় দিলাম, ঠিক আছে। এবার দেখেন একটু মিলাচ্ছি আমরা, শরৎচন্দ্র এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, শরৎচন্দ্র দেখছেন, আমরা শরৎচন্দ্র বলি না, সন্ধির নিয়ম অনুসারে আসলে শরৎচন্দ্র হবে না, শরৎ মানে শরৎচন্দ্র হবে না, শরৎচন্দ্র দেখছেন। উচ্ছল দেখেন চ আর ছ প্রায় দুইটাই দ্বিত্ব বর্ণ, এই জন্য চটাকে আমরা খণ্ডত দিয়ে রিপ্লেস করে দিছি। বিপদ ছায়া দেখছেন, দেখছেন চটাকে আমরা দ দিয়ে রিপ্লেস করে দিছি আর ছটা বসাই দিছি, সেম দেখেন। কুজ্ঝটিকা দেখছেন, জ্বর বদলে আমরা খণ্ডত বসাইছি, আর এই দেখেন দ্বিতীয় ঝটাই এখানে বসাই দিলাম। সজ্জন দ্বিত্ব বর্ণ, প্রথম জ্বর বদলে আমরা খণ্ডত বসাইছি, দ্বিতীয় ঝটা এখানে বসাই দিলাম। চলচ্চিত্র সেম, এই নিয়মটা তুলনামূলকভাবে কম ব্যবহার হয়। অর্থ অনুসারে ত বা দর পরে যদি তালব্যস্য হয় তাহলে সেখানে ছ হবে। আমি বলে দিচ্ছি এটা লেস ইম্পর্টেন্ট বা কম ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন দেখেন এই যে চলত শক্তি, এই বানানটা আপনারা মোটামুটি 100% ভুল করবেন। চলত শক্তি, চলত যোগ শক্তি, দেখেন খণ্ডতর পরে তালব্যস্য হওয়ার কারণে এটা চয় ছ হয়ে গেছে, দেখছেন খণ্ডতর পরে তালব্যস্য হওয়ার কারণে চয় ছ হয়ে গেছে। সেম দেখেন উচ্ছৃঙ্খল, দেখেন খণ্ডতর পরে তালব্যস্য হওয়ার কারণে চয় ছ হয়ে গেছে, দেখছেন চয় ছ। উচ্ছ্বাস দেখছেন, উচ্ছ্বাস বানানে কিন্তু একটা নিচে একটা ব থাকে, দেখেন এই যে খণ্ডতর পরে তালব্যস্য থাকার কারণে আমরা এখানে চয় ছ দিছি, ঠিক আছে চয় ছ। এই তিনটা নিয়ম ভালো করে মনে রাখি। উচ্ছ্বাসটাকে আমি লিখলাম, মনে করেন এইভাবে লিখলাম, এই যে
উত যোগ ছাস। আচ্ছা বলেন তো স্যার, উত যোগ ছাস, শুধু ছাস কি কোনো শব্দ আছে? কোনো ছাস বলতে কোনো শব্দ নাই। আর দেখেন উচ্ছ্বাসের মধ্যে দেখেন এই যে একটা বফলা আছে দেখছেন, আর দেখেন তো শ্বাস বানানে এমন একটা বফলা আছে কিনা, মিলছে কিনা দেখেন তো। বা এভাবে লিখলাম দেখেন উচ্ছিষ্টটা উত যোগ ছিষ্ট। আচ্ছা বলেন তো, শুধু ছিষ্ট বলে কোনো শব্দ আছে নাকি শিষ্ট? আমরা বলি না শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, এই টাইপের। ঠিক আছে, তো দেখেন অর্থ যেহেতু মিলতেছে না, এই জন্য এই জিনিসটাকে আমরা লিখে দিছি অর্থ অনুসারে। আমাদেরকে অর্থের দিকটা ফোকাস রাখতে হবে। আর এটা ক্লাসের শুরুতেই বলছিলাম যে সন্ধিতে অর্থের দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা মুছে ফেললাম। এরপর দেখেন স্যার, অর্থবোধক শব্দ, এই যে অর্থবোধক শব্দ প্লাস উপসর্গ চয় ছ, অর্থবোধক শব্দ প্লাস উপসর্গ পড়ায় ফেলছি অলরেডি। দেখেন যেমন দেখেন এই যে কথার ছলে, দেখেন একবারে সহজ, অর্থবোধক কথা ছলে, দেখছেন অর্থবোধক শব্দ কথার ছলে, দেখছেন দ্বিত্ব। আচ্ছাদন, আ একটা উপসর্গ, ছাদন মানে ছাদ। ঠিক আছে, অর্থবোধক শব্দ দেখছেন। বিচ্ছেদ, দেখছেন বি একটা উপসর্গ, ছেদ, দেখছেন। মুখচ্ছবি, মুখেরও একটা অর্থ আছে, ছবিরও একটা অর্থ আছে, এই জন্য দ্বিত্ব। প্রচ্ছদ, প্র একটা উপসর্গ, ছদ অর্থ আছে, দেখছেন এই দেখছেন ইজি। শেষ, ব্যঞ্জন সন্ধি শেষ। ওকে, এবার আসেন বিসর্গ সন্ধি শেষ, এটাও শেষ। এক লাইন মনে রাখলে বিসর্গ সন্ধি, এক লাইন মাত্র। আর আমরা যে পড়ায় ফেলছি অলরেডি এটাও কি বলছি দেখেন, বিসর্গ সন্ধি চেনার উপায় কি দেখেন, খেয়াল করেন। বিসর্গ সন্ধি চেনার উপায় হচ্ছে শব্দের মধ্যে যদি ভাই বিসর্গ হয় তাহলে 100% বিসর্গ সন্ধি। বিসর্গ থাকলে কি হবে বিসর্গ সন্ধি, এক নম্বর রুলস। যে কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে, ঠিক আছে, যেমন দেখেন দুঃসাহস, মনে করেন আমি লিখলাম মনোকষ্ট, বিসর্গ আছে তার মানে বিসর্গ সন্ধি, এত ঝামেলার কোনো কারণ নেই। যে শব্দের মধ্যে আপনি বিসর্গ পাবেন, মনে করেন দুঃখ, দেখেন বিসর্গ শব্দের মধ্যে পাইছি তার মানে বিসর্গ সন্ধি। যেই শব্দের মধ্যে আপনি বিসর্গ পাবেন সেটা বিসর্গ সন্ধি হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন দেখেন ইতপূর্বে, বুঝতে পারছেন এটা শব্দের মধ্যে বিসর্গ থাকলে। আচ্ছা, দুই নম্বর দেখেন, দুই নম্বর হচ্ছে ভাই শব্দের মধ্যে যদি র থাকে, শব্দের মধ্যে যদি র বা রেফ থাকে তাহলে সেখানেও বিসর্গ সন্ধি। দুর্যোগ, দেখেন তো রেফ আছে, রেফ চেঞ্জ করে ফেলি আমরা, দু বিসর্গ প্লাস যোগ। অহরহ, র আছে চেঞ্জ করে ফেলবো, নিরলস, নি বিসর্গ যোগ অলস। এখন দেখেন এই অলস শব্দের অটা আসতেছে কোত্থেকে, অটা আসতেছে দেখেন নির অলস, এখানে রর মধ্যে একটা অ উচ্চারণ করতেছি না, নির অলস, শেষ। এই টাইপের র থাকলে কি হবে বিসর্গ সন্ধি ডিরেক্টলি। র উজ্জ থাকলে আমাকে উদাহরণ দিতে হবে তারপর। ঠিক আছে, এবার দেখেন 300 শব্দের মধ্যে 300 তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য যদি থাকে সেখানেও আমরা বিসর্গ সন্ধি দিব। যেমন দেখেন দুশ্চরিত্র, মনে করেন ঝামেলার কোনো, 300 নিষ্ঠুর, শেষ, ঝামেলার কোনো কারণ নেই। নিস্তার, নি শটা উঠাই দিব আমরা, নি যোগ তার। শব্দের মধ্যে, আচ্ছা একজন একটা কোশ্চেন করছেন যে আমরা বিসর্গ দিচ্ছি কেন, উপসর্গ করার সময় তো আমাদের বিসর্গ নাই, ঠিক না? আশু বিনি যখন লেখেন তখন তো আর বিসর্গ থাকে না, তাহলে সন্ধির মধ্যে আসতেছে কেন ভাই? যখন উপসর্গটাকে আমি বিসর্গ সন্ধি করব তখন এক্সট্রা একটা বিসর্গ যোগ করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে কোনো অর্থবোধক শব্দ বা উপসর্গ যখন আপনি বিসর্গ সন্ধিতে নেবেন তখন সেখানে এক্সট্রা একটা বিসর্গ যোগ করতে হবে। বুঝা গেছে বিষয়টা? এরকম যেমন আশু বি নি, নি একটা উপসর্গ, ঠিক আছে, নি, যখন আমি নি উপসর্গ দিয়ে আমি বিসর্গ সন্ধি করতেছি তখন আমি একটা এক্সট্রা বিসর্গ সন্ধি যোগ মানে বিসর্গ যোগ করতে হবে। আচ্ছা এখন দেখেন স্যার, শব্দের মধ্যে যদি আমাদের বিসর্গ থাকে তাহলে বিসর্গ সন্ধি মানলাম, র থাকলে বা 300 থাকলে সেটাও বিসর্গ সন্ধি মানলাম। এই জিনিসটা আপনারা অনেকে ভুল করবেন, শব্দের মধ্যে যদি ওকার থাকে তাহলেও বিসর্গ সন্ধি, শব্দের মধ্যে যদি ওকার থাকে তাহলেও বিসর্গ সন্ধি। ভালো করে বুঝে নেন, এই তিনটা নিয়ে আপনাদের কোনো প্যাচ লাগবে না, এই যে এই তিনটা নিয়ে কোনো প্যাচ লাগবে না, লাগবে হচ্ছে ওকার নিয়ে প্যাচটা লাগবে। শব্দের মধ্যে যদি আমাদের ওকার থাকে তাহলে সেটা কি হবে বিসর্গ সন্ধি। একটা শর্ত লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, পরের অংশে রস্যু হবে না, রস্যু হবে না। বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দ দেখেন মনোকষ্ট, দেখছেন, অতঃপর, দুঃসাহস, শিরোপীড়া, প্রাতঃস্মরণীয় ইত্যাদি, দেখছেন। আচ্ছা, রেফ দিয়ে গঠিত সন্ধিবদ্ধ শব্দ দুর্নীতি, নিরাকার ইত্যাদি। তবে তিনটা বানান খেয়াল রাখেন,
এই তিনটা সন্ধি কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে এগুলা নিয়ম আছে, কিন্তু আমি এখন দেখাবো না। একটা হচ্ছে নীরব। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে নি বিসর্গ যোগ রব, নীরস। এইটার সন্ধি বিচ্ছেদটা হচ্ছে নি বিসর্গ যোগ রস, নীরব। এটার সন্ধি বিচ্ছেদটা হচ্ছে নি বিসর্গ যোগ রোগ। আপনারা বলতে পারবেন কেন আমি এখানে নি যোগ অস দিলাম না? নীরব বানানের মধ্যে নি যোগ রব দিছি, নি যোগ অব দিলাম না কেন বলেন তো? নি যোগ অব কেন দিই নেই? নিরস বানানের নি যোগ অস দিই নেই কেন? কি মনে আছে? কেউ বলতে পারবেন নি যোগ অস কেন দিই নেই? আবার দেখেন ওকার দিয়ে গঠিত ছন্দের ইয়া আছে। এক্ষেত্রে দেখেন আমরা একটা কথা বলছি, অর্থের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন দেখেন মনোবেদনা, মনমোহন, ততোদিক। এখন একটা প্যাচ লাগাই আপনাদেরকে। মনোবেদনা শব্দের, মনমোহন শব্দের মধ্যে দেখেন আমি নর মধ্যে ওকার দিলাম, মনোবেদনা শব্দের মধ্যে দেখেন নর মধ্যে ওকার দিলাম, অথচ মনোকষ্ট বানানে দেখেন নর মধ্যে ওকার না দিয়ে বিসর্গ দিলাম, ঠিক না? এই দেখেন মনোবেদনা যখন আমি লিখতেছি নর মধ্যে ওকার আছে, দেখছেন নর মধ্যে ওকার, অথচ মনোকষ্ট যখন লিখতেছি নর মধ্যে ওকার নাই, নর মধ্যে কিন্তু একটা বিসর্গ আছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আমরা এই ঝামেলাটা সলভ করি, দেখি ঝামেলা সলভ করা যাবে। এই দেখেন ভালো করে বুঝে নেন বাংলা বানানের নিয়মে, দেখেন খুব ভালো করে খেয়াল করেন। বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্যস্য দন্তস্য যদি থাকে, বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্যস্য দন্তস্য যদি থাকে, তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। আবারও বলতেছি, সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি বিসর্গর পরে ক খ প ফ তালব্যস্য দন্তস্য যদি থাকে, তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে। যেমন দেখেন মনোপুত, দেখেন তো বিসর্গর পরে প আছে কিনা? আছে না? এই জন্য বানানে কিন্তু আমাদের বিসর্গ বহাল থাকবে। মনোরম, দেখছেন এখানে কেন আমরা ওকার দিছি বলেন? এখানে কেন আমরা ওকার দিছি? এই দেখেন অন্যথায় বিসর্গর স্থলে ওকার হবে, মানে বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্যস্য দন্তস্য যদি না থাকে, তাহলে বিসর্গর পরে কি হবে? ওকার হবে, ঠিক আছে? যেমন দেখেন মনোরম শব্দের মধ্যে দেখেন তো আমাদের কি ক খ প ফ আছে? নাই। সেম দেখেন মনক্ষুণ্ণ, আচ্ছা এখানে আমরা বিসর্গ দিছি কেন মনক্ষুণ্ণ? এখানে তো ক খ প ফ নাই, এখানে ক আছে, ক্ষিয়কে ভাঙলে কি হয়? ক প্লাস মূর্ধন্য ষ, ভেরি গুড। এই তো জ্যোতিপুঞ্জ, দেখছেন বিসর্গর পরে প আছে, দেখছেন জ্যোতিপুঞ্জ বিসর্গর পরে প আছে, কেন প আছে? প আছে দেখে আমাদের কি বিসর্গ বহাল আছে। আবার দেখেন শিরোনাম শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? কে পারবেন লিখে দেন তো আমাকে। শিরোনাম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শির বিসর্গ যোগ নাম। এই দেখেন শির বিসর্গ যোগ নাম, ঠিক আছে? শিরোনাম। সদ্যজাত, দেখছেন বিসর্গ আমরা ওকার বিসর্গ দিই নাই কেন? এখানে কি আছে? ওকার হবে কেন? সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদটা কিভাবে হবে? সদ্য বিসর্গ যোগ জাত, দেখছেন ইজি। শিরোপীড়া, এখানে বিসর্গ দিছি কেন? দেখছেন প আছে কিনা? অন্তঃসলীলা, দেখছেন বিসর্গ দিছি কেন? স আছে কিনা? চক্ষুশুল বিসর্গ পর স আছে, প্রাতকাল ইত্যাদি হাবিজাবি, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? কোন শব্দের মধ্যে আমাদের বিসর্গ হবে আর কোন শব্দের মধ্যে ওকার হবে, আশা করি বুঝতে পারছেন। আর এগুলো আপনারা এমনি পারেন, পদস্খলন পদ বিসর্গ যোগ খলন, চতুষ্কোণ চতু বিসর্গ যোগ কোণ, মনস্কামনা মনোযোগ কামনা, ঠিক আছে? সর্বত্র এগুলো আসবে। এই নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মটা আপনাকে যখন ইন্টারে উঠবেন তখনও কিন্তু এই নিয়মটা এভাবে শিখাবে না, কাজে লাগবে পরে। সন্ধি থেকে কিন্তু বাংলা বানান শুদ্ধিকরণের অনেক কোশ্চেন থাকে সন্ধি থেকে। আবার বলতেছি বিসর্গ সন্ধির মেইন লাইন কোনটা দেখেন, জাস্ট বিসর্গ সন্ধি চেনার উপায় সেটা কি? শব্দের মধ্যে বিসর্গ র 300 অথবা ওকার থাকলেই বিসর্গ সন্ধি হয়। জাস্ট এই লাইনটা কি? বিসর্গ র 300 অথবা ওকার, বিসর্গ সন্ধি শেষ। এবার আমরা স্বরসন্ধিতে চলে যাই। ছোট ভাই আর বড় ভাই যদি লাগে তাহলে সাধারণত কে জিতবে? আচ্ছা স্বরেয় স্বরেয়ার মধ্যে বড় বর্ণ কোনটা বলেন তো? স্বরেয় নাকি স্বরেয়া? বড় বর্ণ কোনটা? স্বরেয় স্বরেয়ার মধ্যে বড় বর্ণ হচ্ছে আমাদের স্বরে আ, ঠিক না? হ্রস্ব এবং দীর্ঘের মধ্যে দীর্ঘই, হ্রস্ব এবং দীর্ঘের মধ্যে দীর্ঘ। এখন যে রুলসটা বলবো এইটার মধ্যে 12টা রুলস আছে। এখন যে রুলসটা বলবো এটার মধ্যে 12টা রুলস আছে। রুলসটা কি ভালো করে বুঝে নেন। সেটা হচ্ছে সন্ধিবদ্ধ, মানে বুঝছেন তো দুইটা শব্দ একসাথে, ঠিক না? সন্ধিবদ্ধ। সন্ধিবদ্ধ শব্দে আকার ইকার দীর্ঘকার হবে, ঠিক আছে? কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অর্থ অনুসারে শব্দের বানান হবে। এইটার জিনিসটা কি? এইটার জিনিসটা হচ্ছে ভালো করে বুঝে নেন। মনে করেন আমি একটা শব্দ লিখলাম নরাধম,
এটা একটা সন্ধিবদ্ধ শব্দ কিনা? দুইটা শব্দ মিলে গেছে, ঠিক না? দুইটা শব্দ মিলে গেছে, এটা একটা সন্ধিবদ্ধ শব্দ। এই জন্য দেখেন আমি এখানে আকার দিছি, ঠিক না? কি বলছি দেখেন, সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার অথবা দীর্ঘকার হবে, কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অর্থ অনুসারে শব্দের বানান হবে, ঠিক আছে? এখন দেখেন নরাধম আমি আকার দিছি, কিন্তু দেখেন আমি যখন এটাকে সন্ধি বিচ্ছেদ করতেছি নর যোগ অধম বলতেছি, কেন? আমার শব্দের বানানের মধ্যে আধম বলে কোনো শব্দ নাই, ঠিক না? বা নরা বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? আরেকটা দেখি আমরা, যেমন শব্দটা আমি লিখলাম কটূক্তি, দেখেন কটূক্তি বানানে দেখেন দীর্ঘকার দিয়ে কিন্তু রাইট কটূক্তি। কেন কটূক্তি বানানটা দীর্ঘকার দিয়ে রাইট? এটা একটা সন্ধিবদ্ধ শব্দ, ঠিক না? সন্ধিবদ্ধ শব্দ, এজন্য আমরা দীর্ঘ দিছি। কিন্তু যখন এটাকে আমি বিচ্ছেদ করতেছি তখন এটা আসলে এভাবে হয়ে যাচ্ছে কটু যোগ উক্তি, কটু যোগ উক্তি। ভাই এখানে কেন আমাদের দীর্ঘ নেই? কারণ আমার মূল বানানে দীর্ঘ নেই, ঠিক না? মূল বানানে দীর্ঘ নেই। আবার দেখেন আমি যখন লিখতেছি রবীন্দ্র, দেখেন রবীন্দ্র বানানে কিন্তু আমরা দীর্ঘই দিচ্ছি, রবীন্দ্র। যখন আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করতেছি তখন বানানটা দিতেছি হচ্ছে রবি যোগ ইন্দ্র। আমার কথাটা কি বুঝিতে পারিয়াছেন আপনারা? এই নিয়মটা ভালো করে বুঝে নেন। সন্ধিবদ্ধ শব্দে, সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার অথবা দীর্ঘকার হবে সন্ধিবদ্ধ শব্দে, কিন্তু সন্ধি বিচ্ছেদ যখন আমি করব তখন কিন্তু আমার অর্থ অনুসারে শব্দের বানান হবে। এই বেসিক বিষয়গুলো যদি না জানেন মুখস্থ করে বেশি দূর যাইতে পারবেন না। আচ্ছা, এখন তাহলে আমাদের জানা দরকার না অর্থ অনুসারে কোন জায়গায় কি আছে? এই যেমন দেখি আপনারা কেউ পারেন কিনা, দেখি পারেন কিনা দেখি। শ্রীশ একটা শব্দ লিখলাম, শ্রীশ, এই শব্দের সন্ধি বিচ্ছেদ করেন দেখি পারেন কিনা। আরেকটা ওয়ার্ড পুরাধ্যক্ষ, পুরাধ্যক্ষ, দেখি এই দুটো শব্দের সন্ধি বিচ্ছেদ করেন। টেস্টটা কোথায় ভাই? শ্রীশ মানে কি আমরা হয়তো জানি না। শ্রীশ, শ্রী লিখি না আমরা শ্রী, এই শ্রী বানানটা কিন্তু দীর্ঘই দিয়ে, ঠিক না? শ্রী, শ্রী শ্রী অমুক এই সেই ইত্যাদি। আর ঈশ্বরের ইস আছে না, এখন ঈশ্বরের ইসটা কি রস্যিকার না দীর্ঘিকার বলেন তো? ঈশ্বরের ইস এটা দীর্ঘিকার না ঈশ্বর লিখতে? তাহলে শ্রীশ বানান সন্ধি বিচ্ছেদটা কিন্তু এইটা রাইট, কিন্তু বানান এটা। পুরাধ্যক্ষ সেম দেখেন, পুর, পুর মানে বুঝেন নাগরপুর, ঠিক আছে? নামদের বিভিন্ন পুর আছে না, পুর মানে এলাকা, পুর, পুর দেখছেন পুর। আর অধ্যক্ষ মানে হচ্ছে প্রধান, বা আমরা বলতে পারি হচ্ছে মেয়র। তো দেখেন সন্ধিবদ্ধ শব্দে আমি আকার দিছি, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমাকে অর্থের দিকটাই দেখতে হয়েছে, ঠিক না? তারপর দেখেন সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে দেখেন এই যে দীর্ঘিকার হয়েছে সন্ধিবদ্ধ শব্দ, ঠিক আছে? এরপর দেখেন এই যে এখানে আমি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা কি করেছি, ইয়া করে দিছি। এবার দেখি আমরা স্যার সরল সন্ধির ক্ষেত্রে কোন শব্দগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন অন্তর, অন্ত, অধীন, অর্ঘ, দেখছেন এই যে অ দিয়ে কোন শব্দগুলো আছে স্যার, এই জিনিসটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এই জিনিসটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা অন্তর, এই যে অ দিয়ে কোন শব্দগুলো আছে, আ দিয়ে কোন শব্দ আছে, রস্বই দিয়ে কোন শব্দ আছে, দীর্ঘই দিয়ে কোন শব্দ আছে, রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, এটা দয়া করে এখনই ছবি তুলে নেন। এবার আমরা পড়া শুরু যাই। দেখেন সন্ধিবদ্ধ শব্দে আকার দীর্ঘিকার অথবা দীর্ঘকার হবে। তো সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অর্থ অনুসারে শব্দের বানান নির্ণয় করতে হবে বলছিলাম। দেখেন এই যে স্যার এই যে এইটা এইটা হচ্ছে অর্থবোধক শব্দ, এটা মনে রাখতে হবে, একটু পরেই দেখবেন পেস লাগায় কিভাবে আপনাদেরকে। যেমন দেখেন এই যে এই দেখেন আদ্যাক্ষর, দেখছেন আদ্যাক্ষর, খেয়াল করেন দেখেন আদ্যাক্ষর সন্ধিবদ্ধ শব্দ আকার হয়েছে, ঠিক আছে? কিন্তু দেখেন সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আদ্য অক্ষর। হিমাচল সন্ধিবদ্ধ শব্দ আকার হয়েছে, দেখছেন? কিন্তু হিম যোগ অচল। কটূক্তি সন্ধিবদ্ধ শব্দে দীর্ঘকার হয়েছে, কিন্তু দেখেন কটু বানানে কিন্তু দীর্ঘ নাই। পরীক্ষা এই দেখছেন ইক্ষা বানানে কি আপনার রস্বই দিবেন না দীর্ঘই দিবেন? প্যাচ আছে না, এই ইক্ষা বানানটা আসলে দীর্ঘই দিয়া। যেমন দেখেন এই যে আমাদের আগের স্লাইডে দেখছেন এই যে দীর্ঘই দিয়া কোন শব্দগুলো আছে দেখছেন, ইক্ষা, ঈশ, সতী ইত্যাদি। আচ্ছা, তারপর দেখেন এই যে উপাচার্য, দেখছেন উপাচার্য, এই যে আকার আছে দেখছেন আকার, কিন্তু উপযোগ আচার্য, বুঝা গেছে বিষয়টা? সেম দেখেন পানাহার, পান যোগ আহার, দেখছেন ইত্যাদি, দেখছেন পান যোগ আহার। দাবানল, দেখছেন দাবানল, এখানে একটা আকার আছে দেখছেন, দাব যোগ অনল।
আমার কথাটা কি বুঝতে পারছেন? ইভেন দেখেন ভর্তিচ্ছু শব্দটা যদি আমি বলি, দেখেন এই যে দীর্ঘ ই, দেখছেন ভর্তি যোগ ইচ্ছু, বুঝা গেছে আমার কথাটা? বুঝতে পারছেন আগের নিয়মটা? সন্ধিবদ্ধ শব্দে আকার ইকার দীর্ঘকার হবে, কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কি হবে, অর্থ অনুসারে শব্দের বানান হবে, ঠিক আছে? এই দেখছেন স্বাধীন আকার আছে সন্ধিবদ্ধ শব্দে, কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সহযোগ অধীন। প্রতীতি দেখছেন সন্ধিবদ্ধ শব্দ দীর্ঘিকার আছে, কিন্তু দেখেন রস্যি প্লাস রস্যি দিয়ে দীর্ঘ। অদ্যাবধি দেখছেন এই যে আকার। এবার আসেন আমরা কঠিন একটা রুলসে যাই আমরা। দেখেন রস্যির পরে যদি রস্যই হয়, মানে এভাবে যদি হইতো তাহলে তো সেটা দীর্ঘই হইতো, অথবা দীর্ঘই প্লাস রস্যই যাই হোক না কেন সেটা কি হইতো, দীর্ঘই হইতো। তো এখানে আমরা যেটা বলতেছি দেখেন যে রস্যই বা দীর্ঘইর পরে যদি অন্য কোনো স্বরধ্বনি হবে, ঠিক আছে, রস্যই বা দীর্ঘইর পরে যদি অন্য কোনো স্বরধ্বনি যদি হয় তাহলে জফলা বা জ হবে। আমরা রুলসটা মোটেও বুঝি নেই, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা মনে করেন আমি একটা শব্দ লিখলাম, মনে করেন অত্যন্ত একটা শব্দ লিখলাম, ভালো করে বুঝে নেন, হ্যাঁ অত্যন্ত। এখন দেখেন এখানে একটা জফলা আছে, ঠিক না? যদি কোনো শব্দের মধ্যে যদি জফলা যদি থাকে, মনে করেন কোনো একটা শব্দের মধ্যে জফলা আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথম অংশের মধ্যে হচ্ছে রস্যই বা দীর্ঘই আনবো প্রথম অংশে, দ্বিতীয় অংশে হচ্ছে জফলার সাথে স্বরধ্বনি, জফলার সাথে স্বরধ্বনি। কিছুই আমরা বুঝি নেই। দেখেন মনে করেন আমি লিখলাম অত্যন্ত একটা শব্দ লিখলাম, রাইট না রং একটু পরে বলতেছি, ঠিক? এখানে দেখেন এখানে একটা জফলা আছে, তাহলে জফলার প্রভাবে আমি কি করব, অতি শব্দটা আনলাম, জফলার কারণে আমরা রস্যই আনছি, দেখছেন জফলার কারণে রস্যই আনছি। এবার দেখেন জফলার সাথে কি আছে, একটা স্বরধ্বনি আছে, স্বরধ্বনি কোনটা, এখানে আ আছে, জফলার সাথে আমি লিখলাম আন্ত। আচ্ছা বলেন তো আন্ত বলে কোনো শব্দ কি আছে আমাদের? আসলে আন্ত হবে না, শব্দটা হবে হচ্ছে অন্ত। তাহলে এখান থেকে হচ্ছে এটা কেটে দিব আমরা, শব্দটা হবে অত্যন্ত, ঠিক না, আন্ত না। আরেকটা ওয়ার্ড দিই, অগ্নাশয়। বলেন এই বানানটা সঠিক না ভুল? অগ্নাশয়, দেখি পারেন কিনা। সন্ধি বিচ্ছেদটা হচ্ছে অগ্নি যোগ আশয়। এখন বলেন তো আমাকে এই বানানটা সঠিক না ভুল? অগ্নাশয়, এটা ভুল। এটা শুদ্ধ বানানটা হবে হচ্ছে, দেখেন রুলস মিলে, আমরা রুলস মিলে সুবিধা হবে, দেখেন রুলসে মিলে মিলে দেখি আমরা। যেমন দেখেন সরেও সরেও বসাই দিলাম, ঠিক আছে, এই দেখেন সরেও সরেও বসাইলাম, গ আর ন বসাই দিলাম, হয়েছে, রুলসে মিলছে আমাদের। আচ্ছা এবার দেখেন রস্যই প্লাস অন্য স্বরধ্বনি, আমরা কি বলছিলাম, এই দেখেন আগে রুলসে দেখেন রস্যির পরে যদি অন্য কোনো স্বরধ্বনি হয় একটা জফলা হবে, ঠিক না? তাহলে এখানে দেখেন কি হবে, রস্যই প্লাস অন্য স্বরধ্বনি হওয়ার কারণে একটা জফলা হবে, দেখছেন? এরপর দেখেন এখানে একটা স্বরে আ আছে কিনা, যার ফলে আমি এখানে আ দিলাম, দেখছেন শয় শয়, শেষ। রুলস মিলছে আমাদের, রুলসে মিলায় মিলায় করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেখি, এবার ঢাকা ভার্সিটি কোশ্চেন আপনাদেরকে দিই। অগ্নুৎপাত, এই বানানটা সঠিক না ভুল? আগে অগ্নুৎপাতের সন্ধি বিচ্ছেদটা বলেন, অগ্নি যোগ উৎপাত। এবার আমরা অর্থ মিলাই, এবার আমরা অর্থ মিলাই, ঠিক আছে? যেমন দেখেন মানে নিয়ম অনুসারে মিলাই, সরেও সরেও বসায় দিলাম, ওকে, গ আর ন বসায় দিলাম, কোনো ঝামেলা নাই, ঠিক না? আচ্ছা এখন দেখেন এই যে ই প্লাস অন্য স্বরধ্বনি আসছে, একটা রস্যির পরে কিন্তু একটা অন্য স্বরধ্বনি আসছে, ঠিক না? এই জন্য এখানে একটা জফলা হবে, ঠিক আছে? এরপর দেখেন এই যে রস্য, আমরা কি বলছিলাম দেখেন তো, প্রথমে জফলা হবে, কিভাবে হবে জফলাটা, প্রথমে রস্যি বা দীর্ঘই হবে, পরে জফলার সাথে স্বরধ্বনি। তো দেখেন এখানে জফলার সাথে কোন স্বরধ্বনি আছে, এই যে রস্য আছে, ঠিক না, এই যে রস্যটা বসায় দিলাম, তারপর খণ্ডত পাত, অগ্নুৎপাত। তাহলে সঠিক বানানটা হচ্ছে এখানে একটা জফলা হবে, এখানে জফলা না দিলে হবে না। নিয়মটা ভালো করে বুঝে নেন, রস্যি বা দীর্ঘর পরে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে জফলা জফলা হবে, ঠিক আছে? এবার দেখেন এই যে প্রথম নিয়মে দেখেন, নিয়মটা একবার ইলাবোরেটলি দিছি, দেখেন একবার ইলাবোরেটলি দিছি, খেয়াল করেন একবার ইলাবোরেটলি দিছি, ভালো করে বুঝে নেন। যেমন দেখেন এই যে এই দেখেন যদ্যপি, দেখছেন একটা জফলা আছে, তো জফলার বদলে আমরা কি নিয়ে আসছি, রস্যই নিয়ে আসছি, যদি যোগ অপি। অত্যাচার, দেখেন এই যে দেখেন একটা জফলা আসছে, ঠিক আছে, জফলার বদলে আমরা রস্যই নিয়ে আসছি, অতি যোগ আচার, অত্যাচার। সেম দেখেন জাত্য অভিমান। আচ্ছা এখন আমি বানান লিখি একটা, দেখি পারেন কিনা আপনারা। কি দেওয়া আছে, আচ্ছা জাত্যাভিমান, দেখেন জাতি যোগ অভিমান। আচ্ছা আমি যদি বানানটা এভাবে লিখি জাত্যাভিমান, এটা সঠিক হবে না ভুল হবে, দেখি পারেন কিনা। জাত্যাভিমান, দেখি জাত্যাভিমান,
বলেন এটা সঠিক না ভুল? এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে চাই তাহলে আমরা এভাবে পাবো, জাতি যোগ আভিমান। আভিমান বলে কি কোনো শব্দ আছে? না অভিমান। পারবেন এরকম? দেখেন অত্যৈশ্বর্য, দেখেন কিভাবে মিলেছি, অতি যোগ ঐশ্বর্য। নদ্যম্বু, দেখেন নদী যোগ অম্বু, বানান কিন্তু ঠিক রাখতে হবে। এই যে একটু আগে যে আপনারা বলছিলেন যে এই ইয়াটা কেন লাগবে, এই যে আপনারা বললেন না মাত্র যে স্যার অর্থবোধক শব্দ বুঝবো কিভাবে, এইটার জন্য এই লিস্টটা দিচ্ছি। আপনাদের পরীক্ষায় এই লিস্টটাই বেশি আসে। অত্যধিক, দেখছেন অত্যাধিক না কিন্তু। এরপর দেখেন এই যে আরেকটা শব্দের মধ্যে জয়ের উপর রেফ থাকলে সেটাও হবে। আপনাদের এত কিছু মনে রাখার দরকার নাই, আপনারা বাস এইটা এই রুলসগুলো এটা আরো ইলাবোরেটলি পড়ানো যাবে, ঠিক আছে? কিন্তু আপনারা হয়তো মাথায় মনে রাখতে পারবেন না। পর্যন্ত, পরিযোগ অন্ত, পর্যায়, পরিযোগ আয়, পর্যালোচনা, দেখেন পরিযোগ আলোচনা, এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়ানো হবে। আর একটু বড় হন, পর্যালোচনা দেখছেন, পর্যবেক্ষণ, পরিযোগ অবেক্ষণ, কি মনে নাই সন্ধি কোন ক্ষেত্রে হয়? এরপর দেখেন রস্যু প্লাস অন্য স্বরধ্বনি হলে বফলা হবে, রস্যু প্লাস অন্য স্বরধ্বনি হলে। যেমন দেখেন এই দেখেন পশ্চাচার, দেখেন এই যে বফলা আছে, বফলার বদলে আমরা কি করব, দেখেন পশু যোগ আচার, পশু যোগ আচার, দেখছেন তন্নি, দেখছেন এই যে বফলা আছে, বফলার জায়গায় আমি কি করব, রস্য দিয়ে দিব, ঠিক আছে? সেম দেখেন পশ্চধম, দেখেন বিসর্গ, এই যে বফলা আছে, বফলা বদলে আমি রস্য দিয়ে দিব, বাস এরকম। বফলা আছে, বফলা বদলে আমরা রস্য দিয়ে দিব। এরপর দেখেন এই যে এইগুলো পারবেন আপনারা এমনি, অ আ প্লাস ই, দেখুন এই যে কথোপকথন, গণেশ, গঙ্গেশ্বর, হিতোপদেশ ইত্যাদি, একবার ইজি, এগুলো আপনারা পড়ে ফেলছেন, এগুলো নিয়ে আমার কোনো ইয়া নাই, ঝামেলা নাই। অয় আয় অব আব, এর প্রত্যয় ঘটিত বেজলি, ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনের সিদ্ধ জিনিসটা কি, সেটা হচ্ছে স্যার দেখেন যে কুল যোগ অটা, হিসাব মতে এটা কুলাটা হওয়ার কথা ছিল, ঠিক না? কুলাটা হওয়ার কথা ছিল, কুল কিন্তু হয়েছে হচ্ছে কুলটা। তারপর দেখেন গবাক্ষ, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ অক্ষ, হিসাব মতে হওয়া দরকার ছিল গোবক্ষ, কিন্তু হইতেছে কি গবাক্ষ। এগুলা ব্যতিক্রম, নিয়ম বহির্ভূত, ঠিক আছে? আচ্ছা, অনিরুদ্ধ একটা কোশ্চেন করছেন, সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আপনারা একজন অ্যান্সার দিয়ে দেন তো, এটা ব্যঞ্জন সন্ধির একটা রুলসে পড়ছে, এটার সন্ধি বিচ্ছেদটা হচ্ছে সমযোগধি। আমি এখন আপনাদের সামনে কুইজে চলে যাচ্ছি। এতক্ষণ আপনারা বহু বকবক করলেন, আসেন রেডি, রাইট, শুরু করি আমরা। প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে নেগেটিভ থাকবে, সবাই খাতা কলম নেন। ফার্স্ট কোশ্চেন, একের কত এভাবে বলেন, হ্যাঁ? হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা সত্যিকার অর্থে বলেন তো, আজকের ক্লাসটা না করলে এটা হিমযোগ আচল দিতেন কিনা? আচ্ছা, হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এইটা, হিমযোগ অচল, ঠিক না? অর্থ মিলাইতে হবে আমাদের, অর্থ না মিললে হবে না। এইবার আসেন, কোনটি স্বরসন্ধি? এই শব্দগুলোর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা স্বরসন্ধি। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে মনো বিসর্গ যোগ রম। আচ্ছা, সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদ্য বিসর্গ যোগ জাত। জগৎ মোহন, এটা হচ্ছে জগৎ যোগ মোহন। অস্ত্রোপচার, অস্ত্রোপচার শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে অস্ত্র যোগ উপচার। এটার রাইট অ্যান্সার হচ্ছে স্যার, রাইট অ্যান্সার হচ্ছে অস্ত্রোপচার, ঠিক আছে? যেমন দেখাই আপনাদেরকে, যেমন বিসর্গ সন্ধিতে বলছিলাম পরবর্তী বর্ণ হ্রস্ব হইতে পারবে না। যেমন দেখেন কথোপকথন, একটা কথোপকথন, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন, ঠিক আছে? স্বরসন্ধি। রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু অস্ত্রোপচার। আর জগৎমোহন এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, সদ্যজাত আর মনোরম হচ্ছে বিসর্গ সন্ধি। ভ্রাতুষ্পুত্র এই শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? তিনের সি, ভ্রাতুষ্পুত্র। আপনি যদি তিনের বি বলেন তাহলে এখানে রস্য কই গেল? এখানে তো রস্য নাই। নিচের কোন শব্দটা সঠিক? আচ্ছা, এখানে দুইটা অ্যান্সার রাইট, ঠিক আছে? এখানে দুইটা অ্যান্সার রাইট, বলি কি কি অ্যান্সার রাইট। অগ্নুৎপাত বানানটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এইটাও রাইট, এইটাও রাইট। কিভাবে এটা রাইট দেখেন, দুইটাই কিভাবে রাইট। এটা হচ্ছে স্যার বৃহৎ যোগ অংশ, বৃহৎ যোগ অংশ, ঠিক আছে? এটাই আমরা বলতেছি হচ্ছে বৃহৎ অংশ, ঠিক আছে? আর এইটা তো আমি আপনাদেরকে সন্ধি বিচ্ছেদ করে দিলাম, ঠিক না? বৃহৎ অংশ। অগ্নুৎপাত, গয়ন রস্যকার জফলা, হ্যাঁ জফলা, অগ্নুৎপাত। আচ্ছা, তারপর আসেন, আচ্ছা কে বলতে পারবেন এইটা সঠিক বানান কি?
ডাবল মার্কস পাবেন না, ডাবল মার্কস পাবেন না, সেম মার্কস। এটা সঠিক বানান কি কেউ বলতে পারবেন? এটা সঠিক বানান হচ্ছে শিরশ্ছেদ। হ্যাঁ, এটা যেন মনে থাকে। হ্যাঁ, শিরশ্ছেদ। সন্নিহিত শব্দের সন্ধি বিচ্ছেদ কি দেখি পারেন কিনা? সমযোগ নিহিত, সমযোগ নিহিত। পরের অপশন, আদ্যাক্ষর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 6 কত? আদিযোগ অক্ষর না, এটা হচ্ছে আদ্যাক্ষরটা হচ্ছে আদ্যযোগ অক্ষর। আদ্যযোগ অক্ষর, আদি যোগ অক্ষর হলে তো আকার আসতো না, তখন তো আদ্যক্ষর হইতো, ঠিক না? ওটা তখন আদ্যক্ষর হইতো। রাইট আনসার হচ্ছে আদ্যযোগ অক্ষর, অ অ মিলে আ হইছে। বৃহস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ 7 গ, রাইট, বৃহৎ যোগপতি, রাইট, অর্থ মিলাইছেন, শুধু অর্থ মিলাইলেই হবে। 8 নম্বর, নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? পর্যবেক্ষণ, নির্যাতন, ততোধিক, যশোচ্ছা। 8 এ স্যার, 8 এ, ওই যে পর্যন্ত পড়ছিলাম না, পরিযোগ অন্ত, 8 এ, হ্যাঁ, পরিযোগ। আচ্ছা, তারপরে কোশ্চেন, ভূয়দর্শী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? 9 নম্বর, ভূয়দর্শী এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা দেখি কে বলতে পারবেন? ভাই ভূয়দর্শী হবে হচ্ছে এইটা, এইটা, এইটা হবে, কারণ সন্ধি বিচ্ছেদটা করেন তাহলে বুঝতে পারবেন। ভূয়দর্শী, এই দেখেন বিসর্গর পরে দ আছে, বিসর্গর পরে, এই জন্য আমি এখানে ওকার দিয়ে দিছি, ঠিক আছে? বিসর্গ পরে দ থাকার কারণে আমি এখানে ওকার দিয়ে দিছি, ঠিক আছে? ওকার তো আমার তৈরি হবে, ওকার তো অটোমেটিক থাকবে না আমাদের। পরের কোশ্চেন, অ প্লাস উ দিয়ে কোন সন্ধি বিচ্ছেদটা হয়েছে? 10 ক, রাইট, 10 ক, সূর্য যোগ উদয়, ঠিক আছে? আর এই যে উড়া আছে না, নব যোগ উড়া বা গঙ্গা যোগ উর্মি, ঠিক আছে? দেখেন নব উড়া শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। নবড়া শব্দের সন্ধি বিচ্ছেদ নব যোগ উড়া, এই উড়া বানানে কিন্তু আমাদের দীর্ঘ। গঙ্গর্মী শব্দের মধ্যে হচ্ছে গঙ্গা যোগ উর্মি, ঠিক আছে? গঙ্গা যোগ উর্মি, এখানে প্রথম অংশে কিন্তু আ, অ না। যথোচিত শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে যথা যোগ উচিত, যথা যোগ উচিত। আমাদের লাগবে কিন্তু অ, কি বলছি, অ প্লাস উ, ঠিক আছে? এখানে পরের দুইটা আ দিয়ে, আর এর 2 নম্বরটা হচ্ছে দীর্ঘ দিয়ে, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সূর্যোদয়টা হবে, সূর্যোদয়। পরের কোশ্চেন, দূরপনেয় এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দূর, হ্যাঁ, এটা হচ্ছে দু যোগ অপনেয়, রাইট, দু যোগ অপনেয়, ভেরি গুড। কথা মৃত শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? এটা হচ্ছে কথা যোগ মৃত না, কথা যোগ অমৃত, কথা যোগ অমৃত, ঠিক আছে? পরের কোশ্চেন, কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? কৃষ্টি, একটু অভ্র কিবোর্ড চিন্তা করেন তাহলে পারবেন, অভ্র কিবোর্ড। এটা হচ্ছে স্যার কৃষ যুক্তি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার তালব্যস্য না মূর্ধন্য ষ, এই তো তালব্যস্য হবে না মূর্ধন্য ষ হবে? কৃষ্টি মানে হচ্ছে যেটা, মানে কৃষক যেটাকে আমরা বলি, যেটা ছোট থেকে বড় করি আমরা, আমাদের কৃষ্টি কালচার সমাজের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে ওঠে, ঠিক আছে? এটা হচ্ছে কৃষ যুক্তি, কৃষ যুক্তি, অর্থ মিলে হবে। আবার দৃষ্টি যদি আমি বলতাম ওইটা দর্শন থেকে আসছে, ওইখানে আবার তালব্যস্য হইতো। এটা প্রত্যয়ের ক্লাস। 14 নম্বর, নিচের কোন শব্দটি ভুল? এটা রাইট অ্যান্সার হচ্ছে মনমোহন। কেন? দেখেন এটা সন্ধি বিচ্ছেদটা হচ্ছে, আমি বলি সন্ধি বিচ্ছেদটা হচ্ছে মন বিসর্গ যোগ মোহন। তো আমরা জানি বিসর্গর পরে যদি ক খ গ ঘ ক খ প ফ তালব্য শ দন্ত স যদি না থাকে তাহলে ওকার হবে, ঠিক না? বিসর্গর পরে যদি এগুলো যদি না থাকে তাহলে ওকার হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? মনোমোহন হওয়ার কথা না, মনোমোহন হবে। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ততোধিক, শশাঙ্ক, যজ্ঞ, বোনাই, কি হবে অ্যান্সার? 15 নম্বর, এটা তো হবে ততোধিক। সন্ধি বিচ্ছেদটা করলে তত বিসর্গ যোগ অধিক, তত বিসর্গ যোগ অধিক। আর শশাঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ শশ যোগ অঙ্ক, শশ যোগ অঙ্ক। ওকার এটা কোথায় হয়? বিসর্গ সন্ধিতে না। 16 নম্বর, নিচের কোন বানানটি ভুল? দূরবীন, চলৎ শক্তি, অগ্নুৎপাত, সৃষ। 16 হবে এ হবে স্যার, 16 এ মনে রাখবেন। দূরবীন ফার্সি ভাষার শব্দ, এই জন্য এটা রস্যকার হবে, ঠিক আছে? মাতৃভাষা হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটা? মাতৃভাষা হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মান্দারিন ভাষা, চায়নার ভাষাটা আর কি, মাতৃভাষা হিসাবে বেশি ব্যবহৃত। পরের কোশ্চেন, খাট ভাঙলে ভূমি সজ্জায়, এই প্রবাদ বাক্যের অর্থ কি? এটা হচ্ছে অবস্থার সাথে খাপ খাওয়ানো, রাইট। ফুল কুমারী শব্দের ব্যাস বাক্য কোনটা? 19 নম্বর, ফুল ও কুমারী, ফুল যে কুমারী, কুমারী ফুলের ন্যায়, ফুল কুমারীর ন্যায়, কি হবে?
আচ্ছা 19-এর হচ্ছে সি, কুমারী ফুলের ন্যায়। সমাসের ক্লাস আপনারা করছেন আমি জানি, খুব ভালো করেই পারেন, এই যে তার প্রমাণ দিলেন, ভেরি গুড। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত নয়? 20 নম্বর। নিমরাজি, নিমতিতা, স্বাগত, হররোজ, কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে নিম তিতা। এটা হচ্ছে ব্যাস বাক্যটা হচ্ছে নিমের ন্যায় তিতা, নিমের ন্যায় তিতা, ঠিক আছে? এটা উপসর্গ দিয়ে গঠিত না। নিমরাজি মানে একটু রাজি, স্বাগত সুযোগ আগত, সু একটা উপসর্গ, ঠিক আছে? আর হররোজ, হর একটা উপসর্গ। পরের কোশ্চেন, নিচের কোন বানানটা ভুল? 21 নম্বর কোশ্চেন, দেখি পারেন কিনা। কোন বানানটা ভুল? শামসুর রহমান, মানিক বন্দ্যোপাধ্যায়, জসিম উদ্দিন, ফররুক আহমদ, কোনটা বানান ভুল? 21 নম্বর। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে 21-এর বি, বন্দ্যোপাধ্যায় বানানে একটা জফলা থাকবে, ঠিক না? এই জফলাটা নাই, 21-এর বি। আচ্ছা জিকে কোশ্চেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাবসেক্টর ছিল কয়টা? এটা হচ্ছে ভাই 64টা। সাবসেক্টর বলছি, বাংলাদেশের সেক্টর বলিনি। সেক্টর ছিল 11টা, সাবসেক্টর ছিল হচ্ছে 64টা। বাংলাদেশের কোন জেলার সাথে দুই দেশের সীমান্ত আছে? 23-এর ক, রাঙামাটি হবে। হ্যাঁ 23-এর ক, রাঙামাটি জেলার হচ্ছে বিলাইছড়ি ইউনিয়ন, ফারুয়ায় একটা ইয়ে আছে, ওই জায়গাটার মধ্যে হচ্ছে ভারত ও মিয়ানমার দিয়ে আছে। 24 নম্বর, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে কাজাখস্তান। আয়তন বলছি, জনসংখ্যার কথা বলি নেই। আপনারা পড়ে আসছেন জনসংখ্যা, ওইটাই দেওয়া শুরু করছেন। এটা হচ্ছে আয়তনের কথা বলছি, ঠিক আছে? পরের কোশ্চেন, লাস্ট 25 নম্বর, একটি অঞ্চলের প্রতিবাদ স্থানের সাথে কত মিনিটের ডিস্টেন্স, কত ডিগ্রি ব্যবধান থেকে প্রতিবাদ স্থানের সাথে? 25-এর কত? হ্যাঁ এটা পারছেন, কারণ আমরা জানি প্রতিবাদ স্থান মানে হচ্ছে 12 ঘন্টা ডিস্টেন্স থাকবে, এই জন্য এটা কত? 180 ডিগ্রি। বাংলা পড়তে গেলে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর একবার বাংলা বুঝে পড়লে দেখুন পড়াগুলো খুব সহজ, একবার যদি বুঝে পড়েন। আর অন্যরা যেটা বুঝে না, অন্যরা যেটা পারে না, সেটা আপনি পারেন, সেটা কিন্তু অনেক মানে আর মারাত্মক একটা বিষয়। তাহলে ভালো থাকবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। দেখা হবে আপনারা যখন আরো বড় হবেন, হ্যাঁ তখন ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।